মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আজকে আমি চলে এসেছি এটা বলতে যে ক্লাস 11-এ যারা নতুন করে পড়া শুরু করছো, মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেছে, বেশ অনেক দিন হয়েছে, কেউ নিয়েছো সায়েন্স, কেউ আর্টস বা কমার্স, তো তারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখতে পারো। তাদের সবার জন্য হাউ টু স্টার্ট ক্লাস 11, কিভাবে শুরু করবে ক্লাস 11-এর পড়াশোনা, প্রথম থেকে ঠিক কি কি বিষয়কে মাথায় রাখা উচিত, কিভাবে চলা উচিত, এবং কনসেপ্ট কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে বোর্ড এক্সামের জন্য। যদি ধরেও নি যে কারুর কোনো কম্পিটিটিভ এক্সামের কোনো রকম ইচ্ছা নেই, এরকম বহু স্টুডেন্টস আছে শুধুমাত্র বোর্ড এক্সামেই ফোকাস করছে, তাদের জন্য কিন্তু কনসেপ্ট জরুরি। কারণ ক্লাস 11-এ হোক বা ক্লাস 12-এ হোক এবং ফাইনালি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন এবারে এসেছে সেটা আমাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিয়েছে যে বিনা কনসেপ্টে শুধুমাত্র লাস্ট মুহূর্তে কয়েক মাস একটু পড়ে নিলাম, কিছু বাছাই করা কোয়েশ্চেন করে নিলাম এবং সেখান থেকে কমন পাবো আর সেগুলোই লিখে এসে প্রচুর নাম্বার বোর্ড এক্সামে পেয়ে যাব। আমার তো কম্পিটিটিভের জন্য কোনো টার্গেটই ছিল না, তো আমি বোর্ড এক্সামে অনেক নাম্বার ঠিকঠাক করে নিতে পারবো। তো এরকম ধারণা কিন্তু আর নিয়ে বসে থাকা যাবে না। তাই নতুন ভাবে যারা মাধ্যমিকের পর ক্লাস 11 শুরু করছো তাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমি এসেছি। তার সাথে অবশ্যই করে বলে দেবো যেগুলো তোমাদের প্রশ্ন, সেটা হচ্ছে টিউশন বা কোচিং কিভাবে কোথায় নিলে কি হবে না হবে, স্টাডি টাইম কি করে তোমরা বের করবে, বই কি নেবে, আর কি কি ভুল ভ্রান্তি তোমরা করবে যেগুলো আগে থাকতে আমি যদি তোমাদের বলে রাখি তাহলে তুমি সেগুলো থেকে নিজেকে বিরত রাখবে। তো লেটস স্টার্ট। প্রথম কথা আমরা বলবো টিউশনের কথা। হ্যাঁ, সবাই এটা নিয়ে খুবই চিন্তিত, প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনেও এবং অফলাইনেও। এছাড়া অনেকে বাড়ির কাছাকাছি কোনো টিচারের কাছে টিউশন নিয়ে থাকে। যে যেখানেই নাও, টিউশন বা কোচিং কোথা থেকে নিচ্ছ, কত বড় ইনস্টিটিউট থেকে নিচ্ছ, কোন প্ল্যাটফর্ম থেকে নিচ্ছ, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে টিচার পড়াচ্ছে তার পড়ানোর টেকনিক কিরকম। অর্থাৎ টিউশন বা কোচিং কোন ইনস্টিটিউটে তুমি নিচ্ছ সেটার থেকেও ইম্পর্টেন্ট টিচার। তাই প্রথমেই আমি এটা লিখে রেখেছি যে টিচার ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদমই তাই। এবার দেখো সেটা তুমি বুঝবে কি করে। প্রথম কথা বলি, যদি অনলাইনের কথায় আসি তাহলে অনলাইনে ডেমো ক্লাস অ্যাভেলেবেল। অনলাইনে যে প্ল্যাটফর্মে তুমি দেখছো ব্যাচ আসছে, সেইখানে তুমি ডেমো ক্লাস দেখে নেবে, দেখতেই পাবে যে তুমি যে ব্যাচটা নিতে চলেছো সেখানে কোন টিচাররা কোন সাবজেক্ট কে পড়াবেন এবং তাদের ডেমো ক্লাস অলরেডি অ্যাভেলেবেল থাকে, তুমি সেটা চেক করতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই একজন স্টুডেন্ট হয়ে একজন টিচারের ডেমো ক্লাস দেখেই সে প্রথমেই সব বুঝে যাবে তেমনটা নয়। তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে প্রিভিয়াস যারা পড়েছে, আগের ইয়ারে যারা পড়েছে সিনিয়ররা, তাদের থেকে তোমাকে ফিডব্যাক নিতে হবে। কারণ যে টপিক তুমি এখনো পড়োনি সেই টপিক একজন শিক্ষক বা শিক্ষিকা কিভাবে পড়াচ্ছেন সেইটা ডেমো শুনলেই তুমি সব বুঝে গেলে যে হ্যাঁ ইনি খুব ভালো পড়ান, আর তুমি তাকে জাজ করতে পারলে, তেমনটা কিন্তু কখনোই নয়। ঠিক আছে, কিন্তু তবু ডেমো ক্লাসটা দেওয়া থাকে যাতে যে স্টুডেন্ট সে দেখতে পারে বা সে নেওয়ার আগে সে বা তার বাড়ির লোকজন সেটা দেখতে পারে। কিন্তু আমি বলবো যারা আগের বছরে পড়েছে তাদের থেকে ফিডব্যাক নেওয়াটা অনেক বেশি সুবিধার হবে। আর অফলাইনেও একই ব্যাপার, অনেক জায়গায় ডেমো ক্লাস অ্যাভেলেবেল থাকে বা থাকে না। তো সেক্ষেত্রে একই কথা বলবো যে আগের বছরে যারা পড়েছে তাদের ফিডব্যাক। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জায়গাতেই ফোকাস করব যে টিচার ইম্পর্টেন্ট। তুমি কোন টিচারের কাছ থেকে পড়বে এবং তুমি দুদিন ছাড়া ছাড়া টিচার বদলাবে না। তুমি একটা সাবজেক্টের জন্য তুমি তাকেই বেছে নেবে, কারণ প্রচুর টিচার রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু ভালোই পড়ান। সবার কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট, সবাই ভালোভাবে পড়াচ্ছেন। একজন এক রকম ভাবে সেই লেকচার ডেলিভার করেন, এক রকম ভাবে বোঝান। এবার স্টুডেন্টদের সঙ্গে সেই টিচারের ভাইব্রেশন, কিছু স্টুডেন্ট এই টিচারকে মনে হয় না ওনারটা আমি ভালো বুঝতে পারি, আবার কারোর মনে হয় না এনারটার থেকে ওটা আমার বেটার লাগে, এরকম ব্যাপার থাকে। টিচার ইম্পর্টেন্ট, যাকে তুমি সিলেক্ট করবে যে আমি এই স্যার বা ম্যামের কাছ থেকে এই সাবজেক্টটা পড়বো, তো পুরো বছর তুমি তার কাছেই পড়বে। এর বাইরে গিয়েও কিন্তু কিছু জিনিস আছে, টিচার নিজের বেস্ট সবসময় দিয়ে থাকেন। তারপরে থাকে সেটা হচ্ছে রেগুলার ক্লাস। বহু স্টুডেন্ট রয়েছে এবং আজকের দিনে যা যা রিসোর্সেস তোমাদের কাছে অ্যাভেলেবেল, সেখানে দাঁড়িয়ে সমস্ত ক্লাস, বিশেষত অনলাইন প্ল্যাটফর্মে যা কিছু হয় সেগুলোর রেকর্ডেড ক্লাস থেকে যায়, সেগুলোর নোটস পিডিএফ আকারে থেকে যায়। তার ফলে স্টুডেন্টসরা রেগুলার ক্লাসটাই আর অ্যাটেন্ড করে না,
মনে করে সব তো থাকবে জমা হয়ে মেমোরিতে, কিন্তু তোমাদের আসল মেমোরিতে সেটা কতক্ষণে জমা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। তাই আমি বলবো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে করতেই হবে। এবং সেই ক্লাস থেকে যে নিজের হাতে তুমি নোটসটা তৈরি করবে সেটা ইম্পর্টেন্ট। যতই পিডিএফ আকারে তুমি নোটস পেয়ে যাও, হতে পারে কিছু জায়গা তুমি সেই ক্লাসের সময়ে লিখতে পারোনি, মিস করে গেছো, তখন তুমি নোটসটা একবার দেখে সেটা কমপ্লিট করে নিতে পারো। বাট নিজের হাতে নোটস লিখতে হবে প্রথম থেকে, ডে 1 থেকে। এবং সেই নোটসটা সেই সঙ্গে সঙ্গে ক্লাস চলাকালীন, ওই এখন একটু লিখছি আবার পরে ফেয়ার করব ইত্যাদি ইত্যাদি করার মতো সময় নেই। এবং টিচার পড়ানোর সময় এমন অনেক কিছু বোঝাতে বোঝাতে হয়তো কিছু বললো যেটা হয়তো তার নোটসে সে লিখলো না, এবং তুমি কিন্তু তোমার নোটসে সেগুলো তুমি লিখে নেবে ছোট করে, ঠিক আছে? এবং মক টেস্ট, যেখানেই তুমি ক্লাস করো মক টেস্ট নেওয়া হয়, হয়তো একটা চ্যাপ্টার হয়ে গেল, দুটো তিনটে চ্যাপ্টার হয়ে গেল, এরকম ভাবে মক টেস্ট, ফুল সিলেবাস টেস্ট সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো সেই জিনিসগুলোকে করতে হবে। এই মক টেস্টেরও গল্প আছে, যে মক টেস্ট নেওয়া হচ্ছে কিন্তু ধরো 50টা স্টুডেন্ট পড়ে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 20টা স্টুডেন্ট মক টেস্টে নিজে যাচ্ছে, অংশগ্রহণ করছে, বাকিরা কি ভাবছে আমার তো এখনো নিজের পড়াটা হয়ে ওঠেনি, আমি পরে টেস্ট দিয়ে দেবো, কিংবা আমি এই টেস্টটা স্কিপ করে গেলাম। এটা করবে না, তুমি চেষ্টা করবে মক টেস্টের আগে নিজে কমপ্লিট করে নেওয়ার। যা কিছু তোমার কোচিং, তোমার টিউশনে, তোমার স্যার ম্যামের কাছে হচ্ছে সেগুলো দিনের দিনেই আসলে তৈরি করে নেওয়া উচিত। এবং মক টেস্টটাকে নিজের টার্গেট করো যে ওই ডেটের আগে আমি যেন সবটা কমপ্লিট করে ভালো করে পরীক্ষা দিতে পারি। আর যদি কোনো কিছু বাকি থেকেও যায় তাহলেও তুমি টেস্টটা নিজে অ্যাপিয়ার করো, এটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না তুমি পরীক্ষা দিচ্ছ ততক্ষণ তুমি তোমার ভুল ত্রুটি বুঝতেই পারবে না আর নিজেকে সংশোধন করতে পারবে না। এবং এর সাথে সাথে বলবো প্লিজ নো ব্যাকলগস। প্রথম থেকেই ব্যাকলগ তৈরি করবে না। ব্যাকলগ মানে হচ্ছে ওই প্রথম দিনের ক্লাস হয়ে গেল, ঠিক আছে একটা ক্লাস হয়েছে আমি পরে করে নেবো, দ্বিতীয় দিন হয়ে গেল, এইভাবে একটা স্তূপাকার ব্যাকলগ স্টুডেন্টরা জড়ো করে ফেলে এবং তারপরে সেটা আর ক্লিয়ার করে উঠতে পারে না। তো সেইটা প্রথম থেকে নজর রাখবে যাতে কোনো রকম ব্যাকলগ তৈরি না হয়। আর বইয়ের কথায় যদি বলি, দেখো সব সাবজেক্টের বই মোটামুটি বছরের পর বছর যে পাবলিকেশন গুলোর বই চলে আসছে সেগুলো তোমরা দাদা দিদিদের কাছ থেকে খোঁজ নিয়ে নিতে পারো, বা তোমরা যেখানে ভর্তি হচ্ছে, দেখো আর্টস কমার্স প্রত্যেকটা অনেকগুলো সাবজেক্ট, সেগুলো সব তো আমি বই কি কিনবে বলতে পারি না, কিন্তু যেগুলো চলছে বই বা টিচারের থেকে জেনে তুমি সেই বই কিনে নিতে পারো। আর পার্টিকুলারলি যখন সায়েন্সের কথায় আসবে এবং আমার সাবজেক্ট কেমিস্ট্রির কথায় আসবো, তখন আমি বলবো কেমিস্ট্রিতে জেনারেলি ছায়া আর সাঁতরার বই চলে, অধিকাংশ স্টুডেন্ট ছায়ার বই রাখে, তবে এমন নয়, সাঁতরার বইও কিন্তু অনেকের কাছে থাকে। যে বই রাখো সিলেবাস ওয়াইজ কন্টেন্ট সেখানে অ্যাভেলেবেল রয়েছে। আর হচ্ছে এনসিইআরটি, হ্যাঁ দেখো এনসিইআরটি অবশ্যই রিড করা উচিত। এবং যত দিন যাচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু যা হচ্ছে তাতে বারবার আমরা দেখছি এনসিইআরটিতে যেরকম কম্পিটিটিভের জন্য তো লাগেই, যারা নিট যেই প্রথম থেকে টার্গেট তাদেরকে তো রাখতেই হবে, বাকি যারা রয়েছে তারাও এনসিইআরটি যদি রিড করো তাহলে কিন্তু তোমাদের সিলেবাসের যে কোর কন্টেন্ট সেটা লাইন বাই লাইন একটু রিড করলে তোমাদের জিনিসটা সম্পর্কে একটা ভালো কনসেপ্ট আরো সুন্দর করে ক্লিয়ার হবে। এবং এনসিইআরটি যদি নাও থাকে, অ্যাকচুয়ালি এনসিইআরটিতে যা থাকে সেগুলো ওই ছায়া বা সাঁতরার বইতে আরো ডিটেলসে আরো ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়ে আরো ব্যাখ্যা করেই লেখা থাকে, তাই অসুবিধা কিছু হবে না। কিন্তু যারা নিট যেই কম্পিটিটিভের টার্গেট নিচ্ছ তাদেরকে আমি বলবো অবশ্যই এনসিইআরটি তারা রাখবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে গেল, যা বই তোমরা কেনো সেগুলো জেনে বই কিনে রাখবে। বইয়ের থেকেও ইম্পর্টেন্ট কিন্তু রেগুলার ক্লাসের নোটস, এবং সেই নোটস রিভিশন করে কিন্তু তুমি ফুল মার্কস নিয়ে নিতে পারবে, অন্তত আমি কেমিস্ট্রির কথা যদি বলি, ঠিক আছে? এবং আমিও পড়িয়েছি আগে, তারা যারা পরীক্ষা দিয়েছে তাদের কমেন্টস থেকে আরম্ভ করে তোমরা সমস্ত কিছু এই চ্যানেলে চেক করতে পারো। তাদের কথা শুনলে তোমরা বুঝতে পারবে যে এই নিজের হাতে লেখা নোটস যেটা আমি ক্লাসে পড়াচ্ছি সেটা কতটা এফেক্টিভ তোমার বোর্ড এক্সামের জন্য, এবং যদি তুমি কম্পিটিটিভ দাও সেটার জন্য। কিন্তু তবুও টেক্সট বুক অলওয়েজ পড়া উচিত, সেটাকে ফলো করা উচিত, তাই বই একটা রাখতেই হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপরে আমি যেটাতে চলে যাব সেটা হচ্ছে স্টাডি টাইম। স্টাডি টাইম ভীষণ কম, কারণ কি? কারণ তোমার এখানে 6 থেকে 7 ঘন্টা স্কুল টাইম
এবার বলি 11-12 এর ছেলেমেয়েরা খুব যে স্কুলে প্রত্যেকদিন যায় তা নয়, বিশেষত আমি যদি সায়েন্সের কথা বলি, তারা প্র্যাকটিক্যালের দিনগুলোতে যায়, বাকি আর যায় না, ঠিক আছে? তো সেটা হলে তো অনেকগুলো দিন কিন্তু তোমার খালি বেরিয়ে যাচ্ছে এবং তুমি সেই টাইমটাকে নিজের সেলফ স্টাডির জন্য কাজে লাগাতে পারবে। সেলফ স্টাডি মানে শুধু তুমি নিজে পড়ছো, কোনো জায়গায় গিয়ে পড়া বা ক্লাস টাইম নয়, নিজের জন্য যে টাইমটা তুমি স্টাডি করার জন্য বের করতে পারছো। তো যেদিন তুমি স্কুল গেলে না সেটাকে তো তুমি কাজে লাগাচ্ছই। এছাড়া দেখো মর্নিং আর ইভিনিং এর যে স্লট, কিন্তু সেখানেও তুমি দেখবে তোমার ক্লাস থাকছে, যেখানে তুমি ভর্তি হয়েছো, অনেকগুলো সাবজেক্ট রয়েছে। তো এখানে মর্নিং এ হয়তো তোমার একটা ক্লাস রয়েছে, এঙ্গেজ হয়ে গেল, ধরো 7টা থেকে 9টা এরকম কিছু, তারপরে তুমি রেডি হয়ে গেলে স্কুল যাওয়ার জন্য। তারপর ধরো ইভিনিং এ তুমি দেখলে হ্যাঁ সেখানেও একটা ক্লাস আছে, তো অলরেডি তুমি টায়ার্ড, দুটো থাকলে তো অলরেডি তুমি টায়ার্ড, কিন্তু তবুও তোমাকে অ্যাটলিস্ট 2 আওয়ার্স বের করতে হবে সেলফ স্টাডির জন্য। 2 আওয়ার্স বের করতে হবে সেলফ স্টাডির জন্য, আর ইউটিলাইজ করতে হবে সানডে এবং আদার হলিডেজ। অনেক ছুটির দিন তো থাকেই, তো সেই ছুটির দিনগুলোকে আর রবিবার গুলোকে ফুল ইউটিলাইজ করতে হবে। এবং ডেলি যে রকম রুটিনই তোমার থাকুক, ফুল প্যাকড থাকলেও তোমাকে 2 ঘন্টা বের করতে হবে। সেটা হতে পারে তুমি মর্নিং এ পড়তে যাওয়ার আগে একটু 1 ঘন্টা বের করলে, এবং ইভিনিং এর পর রাত্রে তুমি 1 ঘন্টা বের করলে, মিনিমাম বলছি 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা যারা কম্পিটিটিভ প্রথম থেকে টার্গেট করছো তাদেরকে আমি বলবো 3 to 4 আওয়ার্স এখানে বের করতে হবে ডেলি। এবং যারা 2 ঘন্টা করছো, এর বেশি করতে পারছো না, তাদের ভালোভাবে এই সানডে আর আদার হলিডেজকে ইউটিলাইজ করতে হবে। কারণ যা পড়া যেদিন যা যেখানে হয়ে যাচ্ছে, টিউশন কোচিং যেখানে তুমি ক্লাস করছো, সেগুলো দিনের দিনে রিভিশন করে গেলে তবেই পরের দিনের পড়াটা সহজভাবে বুঝতে পারবে। কনসেপ্ট ভীষণ জরুরি, উইদাউট কনসেপ্ট তুমি এগোতে পারবে না। কনসেপ্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। 11-এ ফাঁকিবাজি করলে 12-এ গিয়ে পস্তাতে হবে, এবং সেখানে ফাঁকিবাজি করলে উচ্চ মাধ্যমিকে গন্ডগোল হয়ে যাবে। এছাড়া এখন সেমিস্টার সিস্টেম, সাপ্লির গল্প আছে, তাই প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করে দেন কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। কনসেপ্টে কিন্তু গাফিলতি রাখা যাবে না, আবার বলছি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট আমরা চলে আসবো কি কি ভুলভ্রান্তি হতে পারে, মিস্টেকস। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। কিরকম ডিস্ট্রাকশন? যেটা মেনলি আমরা দেখি স্টুডেন্টসরা অলওয়েজ ডিস্ট্রাক্টেড থাকে, সব সময় তারা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত। ম্যাম এখনো তো আমরা ইউটিউবে আপনার ভিডিওটা দেখছি, হ্যাঁ তাই, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ভালো দিক অবশ্যই আছে, কিন্তু সবাই খারাপ দিকটাকে বেশি করে কাজে লাগাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সমানে রিল স্ক্রল করে 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 ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, খেয়াল থাকছে না। তো এই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। যে অ্যাপ্লিকেশন থেকে তুমি পড়াশোনা করো সেগুলোকে রাখো, বাকি যা কিছু আছে সেগুলোকে আনইনস্টল করে দাও, যদি মনের সেই ক্ষমতা থাকে, জোর থাকে। আর যদি সেটা নাও পারো, সেটাকে নিয়ে অতিরিক্ত সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখো। এটা তোমার নিজের কাছে তোমার চ্যালেঞ্জ যে তুমি পারছো কিনা। আমি বলে দিলাম, তোমার বাবা মা সারাক্ষণ বলে যাচ্ছে, সবাই মিলে বলছে, কিন্তু তোমার কোনো হেলদোল নেই, তুমি আরো জেদ চাপাচ্ছ, না আমি এটা দেখবই। তো এইটা যদি তুমি করো তাহলে তুমি নিজের ভুল নিজেই করছো, নিজের পায়ে নিজে কুড়ুল মারছো, হয়ে গেল। আর একটা জিনিস হয় 11-এ ওঠার পর, যেটা হচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধবী, এখান থেকে বিভিন্ন রকম রিলেশনশিপে জড়িয়ে পড়া। দেখো যে কোনো সম্পর্ক সেটার ভালো অবশ্যই হতে হবে, ভালো দিক আছে, কিন্তু সেটা যদি পড়াশোনায় অমনোযোগী করে তোলে তাহলে আমি সেটাকে কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করছি না। তাই আমি বলবো, নিজেরা এই ধরনের রিলেশনশিপে জড়িয়ে পড়ছো কিংবা বন্ধু জড়িয়ে পড়ছে এবং তাকে সাহায্য করার জন্য তুমি ইনভলভ হয়ে যাচ্ছ, এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখো। পড়াশোনা করো, নিজের কেরিয়ারের ফোকাস করো, দেখবে সবকিছু অটোমেটিক্যালি ঠিকঠাক এগোবে, কোনো চাপ নেই। ব্যাকলগ তৈরি করা, টেস্ট গুলো না দেওয়া, তো টেস্ট যত দেবে তুমি নিজের যে ভুল, যে যে সিলি মিস্টেকস তুমি করছো সেগুলো ধরতে পারবে এবং সেগুলোকে তুমি অ্যানালিসিস করতে পারবে, এবং কোন জায়গায় খামতি রয়েছে সেটা দেখে সেই অনুযায়ী তুমি আরো বেটার সেই জায়গাটা করে নিতে পারবে। তো এগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সর্বশেষে এটাই বলবো, নিজেকে মোটিভেটেড রাখো অলওয়েজ, নিজের 100% দাও, প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ। কেরিয়ারে ফোকাস করো, লক্ষ্যে না পৌঁছানো অবধি হার মেনো না। স্টার্ট ইউর জার্নি অ্যান্ড এনজয় ইট, ভেরি ইম্পর্টেন্ট এটা, যে এটাকে এনজয় করো, এটাকে বার্ডেন হিসেবে নিও না,
এটা বোঝা নয় তোমার কাছে। যদি তুমি বোঝা মনে করো, প্রেশার মনে করো, তাহলে কিন্তু সেই জিনিসটা আর ভালো লাগে না, পড়াশোনাটা তখন আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তো এই বলে আজকের ক্লাসটা শেষ করছি। আর তোমাদেরকে এটা বলছি যে তোমরা কমেন্টে আমাকে জানাবে যে যারা এই ভিডিওটা দেখছো তারা কোন স্ট্রিম বেছে নিয়েছো, আর তার সাথে তোমরা কিভাবে তাহলে নিজের জার্নিটা শুরু করবে বলে ভাবছো, নিজের কাছে নিজে কি চ্যালেঞ্জ করছো। অল দ্য বেস্ট।